আমরা ডোকরার যে প্রজেক্টটা করছি আমাদের কলেজে, এটা দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম। তো সেই এবছরের প্রোগ্রামে আমরা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বেশ কয়েকজনকে পেয়েছি যারা আমাদের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। তার মধ্যে একজন গভর্নমেন্ট আর্ট কলেজেরই প্রাক্তনী, গৌরব কুণ্ডু। ওর বিষয় হচ্ছে পেইন্টিং। ও ওয়েস্টার্ন স্টাইল পেইন্টিং নিয়ে বিএফএ এবং এমএফএ দুটোই করা, এবং বর্তমানে ও একটি কলেজে পড়াচ্ছে। ওর কাছ থেকে, গৌরবের কাছ থেকে গৌরব এই কাজটি করলো। তুমি এসে এখানে সরেজমিনে কাজ করলে, তোমার কি এটা প্রথম ডোকরা? হ্যাঁ, এটা আমার প্রথম ডোকরা। এবার তুমি তোমার কলেজের জার্নিতে এই ধরনের মেটাল কাস্টিং বা এই ধরনের ফোক আর্টের সঙ্গে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি তোমাদের অনেক সম্পর্ক হয়েছে এর আগে। আমার তোমার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, তুমি একজন পেইন্টার হিসেবে ডোকরা দেখছো, ডোকরার আলংকারিক দিক এবং তার করণ কৌশলগত দিক, দুটো দিক সম্পর্কে তুমি জানছো, কিন্তু তোমার কাজের মধ্যে কিন্তু আসলে তুমি রিফ্লেক্ট করবে। তুমি কিন্তু ডোকরার কপি করছো না বা এখানে করোনি। তুমি তোমার নিজের ভাবনা চিন্তা, তোমার নিজের লেআউট, সেটা ডোকরা ফর্মে কাস্টিং করছো। ফলে সেখানে তোমার ভাবনা চিন্তা, তোমার শৈল্পিক রুচি এবং করণ কৌশলগত বৈশিষ্ট্য, তার পাশাপাশি আমরা যাদের কাছ থেকে শিখছি তাদের টেকনিক, দুটো মিলে যাচ্ছে, তাই তো? তা আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ফিল্ডটা তোমার কি কাজে লাগবে, বা তোমার যারা জুনিয়র এখন যারা কাজ করছে তারা এই ফিল্ডগুলোকে নিয়ে ভবিষ্যতে কিভাবে এগোতে পারে, তাদের কাজে কিভাবে রিফ্লেক্ট করবে? তো প্রথমত ফোক আর্ট থেকে কিন্তু মানে এই রসদ নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আজকের নয়, এটা বহু পুরনো। এমনকি বেশিরভাগ জায়গা থেকেই যেটা দেখি আমরা, মানে আমাদের সিনিয়র আর্টিস্টও যারা রয়েছেন, অনেক যারা খ্যাতিমান শিল্পী, তো তারা কিন্তু সবসময়তেই কোনো না কোনো একটা কোর জায়গা থেকে রসদটা তারা সংগ্রহ করেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি দেখি, রসদের জায়গাটা হচ্ছে ফোক আর্ট। আর আমাদের পশ্চিমবাংলায় ফোক আর্ট বলতে গেলেই যেগুলো প্রথমত উঠে আসে, ডোকরা, কালীঘাটের পট, মেদিনীপুরের পট, সিংলা, আরও অনেক সমস্ত যেগুলো উঠে আসছে। তো এখানে কিন্তু ইন্সপিরেশন কিন্তু প্রচুর রয়েছে। মানে আমি যদি একদম খুব কমন শিল্পীর নাম করি, যামিনী রায়, তো তিনি কালীঘাটের পর থেকে কীভাবে সেই জায়গাটা ফর্মটা ডেভেলপমেন্ট করেছেন সে সময়তে, তো তারা কিন্তু দিশা দেখিয়েছে। তো আমরা কি হচ্ছে ব্যাপারটা যে বাংলার ট্র্যাডিশনাল ফোক আর্ট আর আমাদের যে প্রথাগত আর্ট কলেজের যে পড়াশোনাটা, যে আমাদের কিন্তু বেঙ্গল ফোক আর্টের সাথে রিলেট করে কখনো কিন্তু আমাদের পড়ানো হয়নি। আমরা শিখেছি লিওনার্দো কিভাবে কাজ করেছেন, আমরা শিখেছি মাইকেলেঞ্জেলো কিভাবে কাজ করেছেন, আমরা শিখেছি হচ্ছে রাফায়েলের কিভাবে তার অয়েল কিরকম চাপানো, হ্যাঁ, তো রেমব্রান্টের অয়েল, এইগুলো দিয়ে আমাদের মানে বড় হওয়া। তো আমরা এই 4 বছর 2 বছরের যে কোর্সটা চলে, সেটা কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয় না আলাদা করে যে তোমরা রসদের থেকে নিতে পারো। আমরা সেটা যখন এর সাথে ইন্টারাকশনটা হয়, যেমন কিনা এখানে এসে আমার ডোকরার সাথে ফার্স্ট টাইম ইন্টারাকশনটা হলো সরাসরি, আমি ডোকরার কাছে দেখেছি, কিন্তু তখন কিন্তু কখনো মনে হয়নি এই ডোকরার ফর্ম আমার কাজের মধ্যে আমি ইনক্লুড করতে পারি। কিন্তু এই যে করণ কৌশলগত দিক যেটা দাদা বলছেন, যে এই প্রসেসটা মানে কি হয়, আমরা যখন একটা ডোকরার জিনিস দেখছি, তখন সেটা খুব সহজে আমরা অনুধাবন করতে পারি যে ঠিক আছে, এটা একটা ফর্ম, এটা দেখতে হয়তো কারো ভালো লাগছে, কারো খারাপ লাগছে, এটা একটা ফর্ম। কিন্তু সেই ফর্মটা তৈরি করার পেছনে যে একটা লং প্রসেস, আর একটা বলতে গেলে মানে অধ্যাবসায়, যেটা কিনা তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা আমাদের শেখাচ্ছেন। তো এটার সাথে যখন পরিচয়টা আমার হচ্ছে না, তখন আমি বুঝতে পারছি যে যেটা আমরা অনেক ইজি দেখি, একটা ডোকরার ফর্ম অবশ্যই ইজি, খুব খুব মিনিমালিস্টিক একটা ফর্ম, এখানে কোনো এরকম ডেকোরেশন নেই, এমনকি যে কোনো ফোক আর্ট ফর্মে খুব মিনিমালিস্টিক, কোনো ফোক আর্ট ফর্মই খুব জটিল নয়, আর্ট উইথ ইউটিলিটি একদম। ঠিক আছে, তো সেটা প্রত্যেকটাই একটা সময়ের মধ্যে করা, কারণ তাদের সে সময়তে রুজি রোজগারের জন্য তারা এটা করেছেন। এমনকি এখনো বেশিরভাগ ক্ষেত্রে এটা চলে আসছে যে ফোক আর্টটা কিন্তু রুজি রোজগারের সাথে পুরো অ্যাটাচ। কেউ এটা আনন্দ করে বা আমার নিজের শখের জন্য করলাম, রেখে দিলাম গুছিয়ে, এমনটা হয়নি কখনো। তো তাদের যে প্রসেস, তাদের যে ট্র্যাডিশনাল প্রসেস, তারা বংশ পরম্পরায় করে আসছেন যেভাবে, তো সেইটা যখন সামনে থেকে এখানে ওয়ার্কশপে এসে দেখছি আমি, তো এটা আমার মনের মধ্যে হচ্ছে যে এই সিম্পল ফর্মটা নিয়ে আমি কখনো কিন্তু ভাবিনি না, আমি চিন্তা ভাবনাও করিনি যে এই একটা ফর্ম নিয়ে কি হতে পারে। ওটা জোর এরকম ভাবে একটা কাস্টিং করে দেওয়া, কিন্তু সেই কাস্টিং এর যে লম্বা প্রসেস একটা, যেটা ওয়ার্কশপ থেকে আমি শিখলাম, তো সেই প্রসেসটা আমার ভেতরে এখন আমি আত্মীকরণ করেছি।
আমার মনে হচ্ছে না এই প্রসেসটাকে কেন্দ্র করে আমি যদি ভবিষ্যতে কিছু কাজ করতেও পারি, যেমন আমি এখানে যে লেআউটটা করেছি, তো ডোকরা আমি কাজ ডেমোগুলো দেখলাম, তা ডেমোগুলো দেখে যেটা বুঝলাম যারা কিনা ট্র্যাডিশনালি করছেন তাদের ফর্ম, ডিজাইন, মোটিভ তারা সব জায়গাতে প্রায় কমন, প্রচণ্ড কমন। আর ফোক আর্ট বা ট্র্যাডিশনাল আর্টে সেটাই হওয়াটা উচিত, সেটাই বাঞ্ছনীয়। মানে আমরা যখন ফোক আর্ট বলছি সেটাকে কখনো আমাদের ভেতরে থেকে কোনো একটা নতুন কোনো কিছু ইনভেনশন নয়। ফোক আর্ট কোনোদিন একটা ইনভেনশন হতে পারে না। যখন ইনভেনশনটা তাদের মধ্যে দিয়ে হচ্ছে তখন সেটা কন্টেম্পোরারি জায়গাতে চলে আসছে। তো এই যে তাদের সাথে যে মেলবন্ধনের নিয়ে প্রশ্নটা আমায় করলেন, তো যে তারা একরকম ভাবে অভ্যস্ত, তারা কাজ শিখেছেন বংশ পরম্পরায়। আমাদের বংশে কখনো কোনো শিল্পী ছিলেন না, আমরাই প্রথম আর্ট কলেজে ভর্তি হয়েছি, আমরাই সামনের দিকে কি করব সেটা আমরা হয়তো কিছুটা জানি কিছুটা জানি না। তো তারা যেটা পুরো কনফিডেন্ট একটা দিক থেকে যে আমাকে এইটুকু টাইমের মধ্যে এইভাবে কাজটা করে কনফিডেন্টলি আমরা এটাকে শেষ করব। আমি তাদেরকে যাই মোটিভ দিই না কেন, আমি আমার লেআউট ভেবেছি, আমি তাদের কিছুটা ভাবনা চিন্তাকে কদর করে আমি আমার ভাবনা চিন্তাকে তার মধ্যে পুট করেছি এক কথায়। কারণ আমি এটাও চাই না যে পুরোপুরি আমার চিন্তা ভাবনা দিয়ে হোক, নাহলে আমি কেন শিখতে এখানে আসতাম, নাহলে আমি করিয়ে নিতে পারতাম তাকে দিয়ে। তো এই দুটোর যে মেলবন্ধনটা আমি নিজে থেকেও করতে চেয়েছি আমার কাজের মধ্যে, তাদের ফর্মটাও রাখবো, আমার চিন্তা ভাবনাটাও রাখবো। আমি দেখি সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমি কতটা সেখান থেকে পাচ্ছি আর তারা আমায় কতটা হেল্প করতে পারছে সেটা করার জন্য। তো এই যে আদান প্রদান যেটা ঘটছে, আর এটা খুব একটা সুন্দর একটা বিষয় যে তারা আমার কাজটা কিন্তু, আমার লেআউটটা কিন্তু তারাও আত্মীকরণ করছে, আবার তাদের ফোকাট ফর্মগুলো আমি আমার মধ্যে ঢোকাচ্ছি। তো এই দুটো মিলিয়ে মিশিয়ে আমার কাজটা হচ্ছে। তার মধ্যে কিন্তু তাদের ইনভলভমেন্ট ছাড়া কিন্তু কাজটা হতো না, আমি করতে পারতাম না। টেকনিক্যাল ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু টেকনিক্যাল ইনভলভমেন্টের পাশাপাশি তারা যে আমার লেআউটে তাদের কিছু ধারণাও পুট করছে। তো যেমন দাদা যেমন আমার কাজের মধ্যে যে এটা এরকম করে করো তো এটা বেটার হবে, তুমি এই চিন্তা ভাবনাটা কেন করছো না? তো আমার মনে হলো আমি সত্যিই তো আমি ওই চিন্তা ভাবনাটা কেন করি না। তো আমাদের মোট কথা হচ্ছে আমাদের বর্তমান আর্টের প্র্যাকটিসের প্রসেসটা আমরা এতটা জটিল করে নিয়েছি না, যে আমরা সহজ জিনিসটাকে সহজভাবে ভাবতে পারি না, দেখতে পারি না, করতেও পারি না। মনে হয় যে কিছু যেন কমতি রয়ে গেল। আমরা একটা সহজ ফর্মে কাজ করার পর 10 বার ভাবি এক্সিবিশনে দেওয়ার আগে যে খুব সিম্পল হয়ে গেল কি, কিন্তু এই যে সে আদিম যেটা সেই একদম সেই গুহা চিত্রও ছিল সিম্পল, প্রথম মাটি দিয়ে একটা টেবা পুতুল যেটা করা হয়েছিল সেটাও ছিল সিম্পল, তার মধ্যে কিন্তু কোনো জটিল কোনো ডিজাইন মোটিভও ছিল না, মানুষের ভাবনা চিন্তাও অত ছিল না। তখন সে তার মনের খিদেতে সেটা করেছে। আমাদের এখন পেটের খিদে আর মনের খিদে দুটো মিলিয়ে গিয়ে এমন একটা জায়গাতে চলে গেছে যে না হচ্ছে মনের খিদে মিটছে, না হচ্ছে পেটের খিদে মিটছে। তো একদম যেটা আর কি বাস্তব, ঠিক আছে। তো এই সময়টাতে দাঁড়িয়ে যে আদান প্রদানটা, এটা খুব সুন্দর একটা বিষয়। এটা যে হাতে কলমে না করলে না, এটা বলে বোঝানো অ্যাকচুয়ালি সম্ভব নয় কোনোভাবে। তো নিজের কাজ নিয়ে যখন চিন্তা ভাবনা করতে বসবো, এটা তো আমার কাছে রিফ্লেক্ট অবশ্যই করবে, আমি না চাইলেও করবে। এই জিনিসটা যে এতটা একটা লং প্রসেস বা এর যে ফর্মগুলো, তো কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিস এবং যারা এখন বর্তমানে কলেজে, আর্ট কলেজে বা যে কোনো কলেজেই হোক না কেন, সবার মধ্যেই একটা শিল্পগুণ থাকে। কেউ সেটাকে ডেভেলপ করে, কেউ সেখানে ওখানেই ইতি করে দেয়, স্টপ করে দেয়। তো যারাই কিনা এই ব্যাপারটা মানে চাইছে কাজ করতে, বা অনেকে আছে দিশাহীন ভাবে ছুটে চলে যে কি করব, যেটা কিনা আমাদের কলেজের ক্ষেত্রে যেটা আমি ফেস করেছি বা আমার বন্ধু বান্ধব বা এখন হয়তো জুনিয়ররা, সবাই নয় কিছু জন হয়তো ফেস করে, যে ফার্স্ট ইয়ারে তো প্রচুর স্টাডি করলাম, সেকেন্ড ইয়ার থেকে আমি কি করব, আমাকে তো আবার ভাঙতে হবে। এই যে ভাঙার যে বিষয়টা আমরা খুঁজে পাই না। আমরা কি হয়, আমরা হয়তো কোনো আর্টিস্ট, একটা পেইন্টার, যে পেন্টিং আছে সে পেইন্টারকে ধরছে, যে স্কাল্পচারে আছে সে কোনো স্কাল্পটরকে ধরছে। আমি রামকিঙ্কর বেজ থেকে ইন্সপায়ার্ড, আমি অমুক থেকে ইন্সপায়ার্ড, কিন্তু রামকিঙ্কর বেজ তো অন্য কোথা থেকে ইন্সপায়ার্ড ছিল, ঠিক আছে। তো তার যে গতি, তার যে চলন, সেটা সে তো কারোর কাজ দেখে ইন্সপিরেশন তার আসেনি, তার প্রকৃতি থেকে সে নেচার থেকে র ইন্সপিরেশনটা নিয়ে সে কাজ করেছে। তার সামনে কলের বাসি ছুটে চলেছে, সাইরেন দিয়েছে, কাপড় জামা শোকাতে শোকাতে সে ছুটে এগিয়ে চলেছে। তো এটা তো কেউ তাকে বলে দেয়নি বাবা ওখানে ওইটা হচ্ছে, ওটা নিয়ে একটা কাজ করা যেতে পারে। সেই সময় তো তাকে কেউ বলে দেয়নি। আমাদের সময় তো বলার লোক আছে, আমরা কলেজে পড়ছি, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে ওটা নিয়ে কাজ করা যেতে পারে। তার মানে কি আমাদের ভাবনা চিন্তার পরিসরটাকে কিন্তু ওখানে আবদ্ধ করে দেওয়া হচ্ছে। মানে আমি তখন ভাবলাম যে ওটাই তাহলে তো কাজ হতে পারে, যে হ্যাঁ ছুটে চলছে, আমি ওই ছুটে চলার মধ্যে তার দেখানো বিষয়টাকেই আমি ধরে রাখলাম। আমি নিজে আর ভাবলাম না যে ছুটে গিয়েও তো সে কিছু করবে, অথবা ওই ছুটে চলার আগে মানে রামকিঙ্কর বেজ যে সময়টাকে ধরেছে, একটা টাইমকে ধরেছে উনি,
তো সেই টাইমের আগেও সময় আছে, পরেও সময় আছে। উনি কাপড়টাকে ধুয়েওছে, কাপড়টা শুকোতে শুকোতে যাচ্ছে, সেই ব্যাপারটা যেমন রামকিঙ্কর বেশ ধরেছে। তার আগেও তো কিছু ইভেন্ট রয়েছে, আমরা সেটাকে নিয়ে ভাবি না। আমরা ভাবি ওই যে রামকিঙ্কর বেশ ওটা করেছে যে কাপড় শুকোতে শুকোতে যাচ্ছে, তো আমরা ওটা নিয়ে 10-15টা রেপ্লিকা বানিয়ে ফেললাম, কাছাকাছি কাজ করে একটু ভেঙে কাপড়টা একটু নিচে করে দিলাম, কুকুরটাকে ঘুরিয়ে দিলাম, এরকম ভাবে আমরা 10 রকম ভাবে কাজ করে বললাম যে আমি তো রামকিঙ্কর বেশ থেকে ইন্সপায়ার্ড, চলো আমি এটা আমার এই যে এক্সিবিশন আমি 10টা কাজ করেছি। প্রতি কথাতেই আমি তো মুখ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। কিন্তু নিজের যে ভাবনা চিন্তা, যেটা কিনা থট প্রসেস থাকা উচিত ছিল, যে রামকিঙ্কর বেশ একটা সময়কে জাস্ট 2 সেকেন্ডের একটা সময়কে অত বড় একটা স্কাল্পচারে ধরেছে। 2 সেকেন্ড আমি 1 সেকেন্ডে দিলাম, জাস্ট একটা শুট। তো তার আগেও একটা লং প্রসেস তাদের ছিল, তারা স্নান করছিল, তারা সেই সময়টা যে তাদের যে জীবনযাত্রা ছিল, তাদের জীবনযাত্রা আমরা ভুলে গেলাম। কিন্তু ভুলে গিয়ে আমরা শুধু ওইটুকুই দেখলাম যে কলের বাসি ছুটে চলেছে তীব্র বেগে, কাপড় জামা শুকোতে শুকোতে সাইরেন পড়ে গেছে, আমাকে এই সময়ের মধ্যে সেখানে কারখানায় যেতে হবে, ঢুকতে হবে, এটুকুই আমরা ভেবে নিলাম। যত কিছু কনসেপ্ট নোট হোক, বড় বড় লেখা হোক, আমাদের টাইম স্প্যান ওইটুকুই হলো। আমরা ভাবলাম না যে সেই উনি যাকে নিয়ে কাজ করলেন তার লাইফ, তার জীবনযাত্রা কিরকম ছিল। কারখানায় যাওয়ার পর মানে তাদের যে প্রতিদিনের যে রুটির জীবনযাত্রা, বলতে গেলে একটা শিল্পী যেই হন না কেন, সে কখনোই পুরো ব্যাপারটাকে তার একটা কাজ বা 10টা বা 100টা কাজের মধ্যেও ধরতে পারেন না। তিনি ওইটুকু ধরেছেন, কিন্তু সে অবশ্যই স্টাডি করেছেন তাদের জীবনযাত্রার সাথে, কিন্তু সে রিলেট হয়ে সে ওটাকে স্টাডি করেছে। আমরা কি হয় সার্ফেস্টিক স্টাডি, মানে শুধু ওই কাজটাকে নিয়ে স্টাডি করলাম, করে নিয়ে আমরা বলে দিলাম যে আমরা তো এটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, আমাদের কাজ হচ্ছে এটা। এই বিষয়টাই যেটা কিনা এখন অনুধাবন করা যায়। একটা সময় আমারও সেই বিষয়টা ছিল যে তাই তো আমি সামনে কাজ দেখতে পাচ্ছি, জামিল রায়ের কাজ যদি সামনে পেয়ে যাই, আমি কেন কালীঘাট পট দেখতে যাবো? ঠিক আছে, আমি তো এখানে ফার্নিশড পেয়ে যাচ্ছি, সে অলরেডি ফর্ম ভেঙে পেন্টিং এ কনভার্ট করে আমাকে দিচ্ছে। খাবার দাবার আমাকে চামচে গুলে যদি খাওয়ানো হয়, আমি কেন সেই খাবারটা রান্না করতে যাবো? এখন আমাদের মানসিকতাটা হয়ে গেছে, এখানে আমিও আমাকে বাইরে রাখছি না, অবশ্যই আমার মানসিকতা রয়েছে তার মধ্যে, যে কেউ যদি গুলে খাইয়ে দেয় তাহলে আমি কেন নিজে রান্না করে খেতে যাবো? তারা কিন্তু সেটা করেননি বলে আজ তারা সেইখানটা পৌঁছেছেন। ঠিক আছে, আমরা এখনো তাদেরকে নিয়ে চর্চা করি, এখনো তাদেরকে নিয়ে লেখালেখি চলে, যে সেই জায়গাটা একদম গোড়ার যে জায়গাটা, তারা কিন্তু সেখান থেকে ইন্সপিরেশনটা নিয়েছে। আমাদের সামনে কিন্তু এখনো কিছু ফুরিয়ে যায়নি, প্রচুর ফোকাট ফর্ম আছে, প্রচুর ফোকাট স্টাইল রয়েছে, সবকিছু রয়েছে আমাদের নেওয়ার মতো। কিন্তু কোনো না কোনো ভাবে না আমরা ওই জায়গা পর্যন্ত হয় নিজের ইচ্ছাতেই যাই না, অথবা আমাদেরকে যেতে দেওয়া হয় না। কিছু প্রথাগত আমি বলবো আর খানিকটা নিজের ইচ্ছা থেকে যাই না, কি হবে গিয়ে আমি একটু অন্যরকম ভাবে ভাবি। ঠিক আছে, তো বর্তমান কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিস যারা করছেন তাদের কিন্তু একটা মোটিভ ফোকাস থেকে থাকে। তারা কোনো না কোনো একটা অঞ্চলের, সেটা আঞ্চলিক হোক, কোনো রাজ্যের হোক, কোনো তার নিজের এলাকার হোক, তার নিজের জীবন হোক, সে কিন্তু কোনো ফর্মকেই ডেভেলপ করছেন। ফট করে গিয়ে যদি আমি একটা কাজ শুরু করে দিই যে আমি এই থেকে ইন্সপায়ার্ড, আমি এটা নিয়ে এগিয়ে চলে গেলাম, আমার হিস্ট্রিতে তার সাথে কোনো ইন্টারাকশন থাকলো না, তার সাথে আমি কোনোদিন তাকে দেখিনি, কিন্তু আমি তাকে নিয়ে কাজ করে যাচ্ছি। এই যে বিষয়টা, মানে আমরা নিজে কৌশিকের লেখায় পাচ্ছি যে ও লম্বা ওই জন্য সবাই ওকে খেপাচ্ছে, ও দুঃখ হচ্ছে, কান্না করছে, রামকিঙ্করের সঙ্গে সেই বন্ধুস্থানীয় সম্পর্ক সেটা বলছে, সেখান থেকে একটা ফর্মে ভেঙে ওই রকম লম্বা একটা জায়গা দাঁড়াচ্ছে ডিকনস্ট্রাকশন। এবারে আজকে ধরো সুচেতা যে কাজটা করছে, ও কিন্তু একটা গাছের ফর্মকে, ও একটা বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু এই গাছের ফর্মটাকে ও ডোকরা স্টাইলে ভাঙছে। ও কিন্তু কারো ফর্ম কপি করলো না, ও নেচার থেকে নিল। জয়াপ্পা স্বামী তার নেচার, সেখান থেকে রসদ নিল রামকিঙ্কর, দিয়ে ওই কাজটা দাঁড়ালো। আমরা করি কি, আমরা সবসময় তৈরি একটা কোথাও থেকে ইনস্পিরেশনের নামে আসলে কিন্তু অনুকরণ করি, এবার অনুকরণ করে যখন একটা কিছু দাঁড় করাই, তার এক্সপোজার কিন্তু অরিজিনালের মতো হয় না, হতে পারে না। আর ব্যাপারটা কি হয়, আমি এবার বলি, মানে তোমার কথার সাথে একটু এক্সটেন্ড করে, তখন আমরা ওটাকে দাঁড় করানোর জন্য তাকে ডিফেন্ড করি। মানে আমাদের এখন কনসেপ্ট নোট থেকে ডিফেন্ডিং নোটটা বেশি আমরা লিখি। ঠিক আছে, যে আমি এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে করে ফেলেছি। ঠিক আছে, তো এই জায়গাটা তো আমাকে ডিফেন্ড করতে হবে লোকজনের সামনে, ভিউয়ারদের সামনে ডিফেন্ড করতে হবে যে আমি এটা করেছি। তো আমরা নিজের কনসেপ্ট নোট কিন্তু ওটা লিখি না, কনসেপ্ট নোটের নামে অ্যাকচুয়ালি ডিফেন্ড করে ওটা যে আমি করে ফেলেছি এইটা দিতে হবে, ওটাকে প্রতিষ্ঠা করতে হবে কোনো না কোনো ভাবে। সে তার ইন্সপিরেশন হোক, তার অনুকরণ হোক, যে আমরা যদি বলেও ফেলি হ্যাঁ তার অনুকরণ করেছি, কিন্তু ওটা আমি করেছি, তাই ওটা আমার কাজ,
তো এটাই কনসেপ্ট। তো এই একটা জায়গাতে আমরা চলে গেছি, তার মধ্যে এখন প্রথাগত জায়গাটাও যেটা এমন হয়ে গেছে যে আমাদের ক্ষেত্রে ফ্রিডমটা না কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। আমি কোনোটাই এখানে কনফিডেন্টলি বলতে পারি না যে দেওয়া হয় না, অবশ্যই দেওয়া হয়। জায়গা বিশেষে কি মনে হয় দেওয়াটাও এমন কোনো ভাবে আমাদেরকে পুশ করা হয় না যে তোমরা এইখানে গিয়ে তোমরা ফিল্ড ওয়ার্ক করে এসো। আর এটা যখন হয় মাস্টার্সে গিয়ে, তখন আমাদের ফিল্ড ওয়ার্ক করার মতো পজিশন থাকে না, বেসিকটা ওইভাবে হয়নি, বেসিকভাবে হয়নি। তখন ফিল্ড ওয়ার্ক করাতে পারে, তখন মাথার মধ্যে প্রত্যেকেরই এটা, যে কোনো কেউ একটা মাস্টার্স করছে মানে তার 25-26 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে নানা রকম চিন্তা ভাবনা তার নিজেকে নিয়েও ভাবতে হয় সেই সময়টা। তো সেই সময়টা তুমি ফিল্ড ওয়ার্ক করতে, যে যখন আমার 4 বছর চলে গেল কলেজে, ফিল্ড ওয়ার্ক করার সময়টা যেটাকে আমি পেয়েছিলাম, সেই সময়টা আমি কাজে লাগালাম না। আমাকে মাস্টার্সে গিয়ে ফট করে ঠেলে দেওয়া হলো ডিসার্টেশনের নামে যে আবার ফিল্ড ওয়ার্ক করা। তো সেই ফিল্ড ওয়ার্কে গিয়ে আমি কি পাবো? আমি তো 4 বছর ধরে তো আমার মাথার মধ্যে জাস্ট অ্যাটাচ হয়ে আছে, আমি এরকম দেখবো, এরকম স্টাডি করবো। জোর আমি কিভাবে ভাঙতে পারি, একটা আমি স্টিল লাইফকে তার মধ্যে একটা হয়তো মাথার খুলিয়ে এনে বসিয়ে দিলাম, মানে আমি বিরাট কিছু ভেঙে ফেললাম। এই তো আমার নতুনত্ব। তুমি ফলের মধ্যে একটা মাথার খুলি রেখে দিয়েছো, অথবা তুমি একটা মিউজিয়াম থেকে একটা এনেছো, তার সাথেও তুমি নিজের মতো করে কিছু একটা হয়তো অ্যাটাচ করলে, তুমি ভাবলে ওটাই আমি ভেঙে দিয়েছি, ওটা তো আমার স্টিল লাইফ, আমার মতো। আদৌ তো নয়। আমরা যখন এই একটানা মানে স্টাডির পর হট করে যখন আমাদেরকে বলা হয় এবার তোমরা নিজের মতো করে ভাবো, ঠিক আছে, আমাকে কি ভাবতে দেওয়াটা যদি শুরু থেকে হতো, স্টাডি অবশ্যই দরকার, প্রত্যেকের জন্য স্টাডি দরকার। এটা কিন্তু এমনটা নয় যে স্টাডিকে আমরা মানে নেগোসিয়েশন করে যে শুধু ভাবনা থট প্রসেসে গিয়ে নিয়ে যাও, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো সেই স্টাডিটাকে রেখে, এমনকি যারা ডোকরা শিল্পী রয়েছেন তাদের মধ্যে কিন্তু স্টাডি অবশ্যই আছে, স্টাডি ছাড়া কিন্তু তারা একটা ঘোড়ার ফার্ম ডেভেলপ করতে পারতেন না কোনোভাবে। আর কোনোভাবে যে হাতি দেখছি, ফিগার দেখছি, ফিগারটাকে তারা স্টাডি করেই ওটা ভেঙেছেন। ওনাদের মধ্যে এমনটা হয়নি আমি একটা এরকম ভাবে সরু সরু দুটো পা করে দিলে যে আমার ডোকরা আমি সারা জীবন ধরে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এমনটা ছিল না। তারা স্টাডি করে তারা সেই জায়গাটা থেকে দেখেছে। এমনকি তাদের সাবজেক্টিভ যে জায়গাগুলো খুব কমন, খাটিয়ার ওপর শুয়ে শুয়ে কেউ বই পড়ছে, কেউ চাষ করতে, এই যে বিষয়গুলো মানে খুব সিম্পলিস্টিক, তারা সেইখানে রয়েছে। মানে তারা যেভাবে তাদের ডেইলি লাইফে অভ্যস্ত, তারা নিজেদের গল্পটাই নিজেরা তুলে ধরেছে। আমরা যদি আমাদের গল্পগুলো না তুলে ধরতে পারি, আমরা তাদের গল্প যদি আমরাও আবার তাদের গল্পটাই করে যাই সারা জীবন ধরে আমাদের কাজের মধ্যে, তাহলে তো আমি নিজেকে তো হারিয়ে, মানে নিজেকে আমি মানে কুক্ষিগত করে আমি তাদেরকে নিয়ে আমি মাতামাতি করলাম, কিন্তু তাদেরকে মাতামাতি করে কিন্তু আমার আখেরে কোনো কিছু হলো না। তারা তাদের সমহিমায় তারা সারা জীবন বিরাজমান থাকবে। আমি তাদেরকে আমি মাতামাতি করে আমি না তো কিছু করতে পারবো না, তাদের লাভ হবে না আমার কিছু হলো। তো আমার মনে হয় ইন্সপিরেশন সব জায়গা থেকে নেওয়া হচ্ছে, যেখান থেকে আমিও এখানে প্রচুর ইন্সপিরেশন পেলাম। তাদের একটা ফর্ম আছে, যেমন তুমি সুচেতার যে কাজটা নিয়ে বললে গাছ, তো তখন কিন্তু দাদা একটা কথা বলেছেন, গাছের পাতা হবে না, তার মানে কি, মানে তারা গাছটাকে পাতা সহ দেখতে অভ্যস্ত। আমরা এখানে গাছের পাতা কেন দেখতে পাচ্ছি না? এখানে আরবানাইজেশন চরমতম লেভেলে হচ্ছে, যেটা কিনা এখন হয়তো ওখানে শুরু হয়নি। তো আমাদের দৃষ্টি আর তাদের দৃষ্টি, এখন তারা সবুজ গাছ দেখে অভ্যস্ত, তাদের একটা ন্যাড়া একটা গাছ দেখতে ভালো লাগবে না তাদের, তো সেই গাছটা আমাদের দেখতে হচ্ছে। এইখানেই হচ্ছে তাদের সাথে আমাদের যে ইন্টারাকশনটা হলো, যে ও যখন বললো না এখানে এরকম একটা আরবানাইজেশন ঘটছে, এই সময়টা এখানে এরকম একটা পরিস্থিতি চলছে, আজ যেখানে একটা বিরাট একটা গাছ দেখছি, কাল দেখছি গাছের একটা গুড়ি হয়ে পড়ে আছে, আমার গাছটা গুড়িটা নিয়ে শেকড় থেকে সেটা ছিন্ন করা হয়েছে। তো তারা কখনো সেটা দেখে অভ্যস্ত নয়। তো কি হচ্ছে, মেলবন্ধনটা এত ইন্টারেস্টিং হচ্ছে যে তারা তখন কিন্তু সেটা অনুধাবন করতে পারছে। এমন না তারা বুঝতে চাইছে না, এমনটা নয়, কিন্তু তারা অনুধাবন করছে। হ্যাঁ, তাই তো আমরা যেখানে বসবাস করি সেইখানকার গ্রিন যে ব্যাপারটা, সেটা এখানে অনেকটাই কম। তো তোমার কাজ এরকমই হওয়া উচিত। তুমি তাদের মতো যদি গাছপালা দিয়ে সুন্দর করে ডেকোরেটিভ এলিমেন্ট তৈরি করে দাও, ওটা তো কিছুই হলো না, ওটা তুমি তাদের কাজকে তুমি কপিটা করলে। তো আমার মনে হয় যে এই যে ইন্সপিরেশনের যে আদান প্রদান, যাই বলি না কেন, ফর্মের আদান প্রদান, এক কথায় আমার যেটা মনে হলো যে আমি তাদের থেকে কিছু ফর্ম নিলাম, তারা কিন্তু আমাদের থেকে অনেক কিছু নিচ্ছে। তারা যখন সেই জায়গাটা কখনো যদি ডেভেলপ করে, আমি জানি না যে তাদেরকে হয়তো এই বিষয় নিয়ে খুব একটা কেউ বলেন না বা তাদেরকে পুশ করা হয় না যে তুমি নিজে একটা আর্টিস্ট। তারা কিন্তু সারা জীবন নিজেদেরকে ক্রাফটম্যানশিপ হিসেবেই কিন্তু তারা দেখে। আজ কিন্তু তারা নিজেকে কারিগর বলছে, প্রতি কথায় কথায় তারা নিজেকে কারিগর বলছে, ডোকরার কারিগর বলে, তারা ডোকরা শিল্পী, কিন্তু আমরা তাদেরকে বলি, কিন্তু তাদের কিন্তু আলটিমেট তারা নিজেদেরকে কারিগর বলে। তো আমরা যদি তাদের শিল্পত্বটাকে, যারা এখানে দায়িত্ব আমাদের,
যারা আমরা আর্ট কলেজ থেকে পাস করেছি অবশ্যই আমাদের দায়িত্ব তাদের মধ্যে সেই বীজটাকে বপন করে দেওয়া। তারা যেমন আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, আমাদেরকে এইটুকু জাস্ট তাদেরকে হিন্ট দেওয়া যে এরকম কাজ হতে পারে, এই চিন্তা ভাবনাটা করা যেতে পারে, মানে তাদের যে ট্র্যাডিশনাল কাজটাকে রেখেও যে আরেকটা স্টেপ এগিয়ে গিয়ে যে আরেকটা খুব ভালো একটা কাজ হতে পারে। তো এটার দায়িত্ব আমাদের। নানাভাবে তাদের সাথে ইন্টারাকশন করে, আমরা অ্যাকচুয়ালি তাদের সাথে ইন্টারাকশনই করি না, খুব দরকার না বলে তাদের কাছে যাই না। আমাদের ঘরে একটা সাজানোর জিনিস লাগবে, তখন আমরা গেলাম, যাই ডোকরা কোথায় আছে, গিয়ে দুটো কিনে নিয়ে আসি, তাও নানা রকম দাম দর করে একটা জায়গাতে নিয়ে আমরা করে চলে আসলাম। আলটিমেটলি কোনো ইন্টারাকশন হলো না। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে আর্ট কলেজের ছেলেগুলোরাও এই জিনিসটাই করে থাকে। তো আমরা যাচ্ছি কিছুটা নিতে, আমি কিছু দিতে যাচ্ছি না, এই মানসিকতা যতক্ষণ থাকবে যে আমি শুধু নিতেই যাবো, ওখান থেকে কিছু দেওয়ার নেই আমার, ততক্ষণ পর্যন্ত ওই আদান প্রদান হবে না। সে ব্যবসায়ী হিসেবেই থাকবে, তুমি ক্রেতা হিসেবে থাকবে। তো এই ক্রেতা ব্যবসায়ী সম্পর্কটা যখন কিনা ভাঙা হবে, তখনই সে আদান প্রদানটা হবে। তারা একটা স্টেজে, তারা কিন্তু সময়, আমি আবারও বলছি, তাদের মার্কেট যদি আমি দেখি যথেষ্ট, তারা এখন স্বাবলম্বী যথেষ্ট, আমাদের তাদেরকে কোনো রকম করুণার চোখে দেখা কিন্তু মোটে উচিত নয়। এখানে কোনো জায়গা নেই, তারা আমাদের করুণার চোখে দেখে, এক কথাই তাই, ঠিক আছে? তো তাদেরকে এমন না যে তাদেরকে তার থেকে দুটো জিনিস নিলাম, তাদেরকে গ্রেট একটা হেল্প করলাম, কোনো জায়গা আছে না তাদের। আমি আমার সুবিধার জন্য নিয়েছি, আমার লাগবে, আমাকে হয়তো 10 জায়গায় জাহির করতে হবে, জানিস আমার বাড়িতে ডোকরা আছে, আমার বাড়িতে কালীঘাটের অরিজিনাল পট আছে, বা এরকম থেকে নিয়েছি। এই জাহিরের জন্য আমরা তাদের কাছে যাই, কোনোদিন তাদের দিকটা ভেবে আমরা যাই না। তারা কিন্তু তাদের থেকে জিনিস কিনলাম কি কিনলাম না, দেখলাম কি দেখলাম না, তাদের কোনো ফারাক পড়ে না। তারা খেতে পেলেও কাজ করবে, খেতে না পেলেও কাজ করবে। আমরা খেতে না পেলে কাজ করবো না, যেখানে পয়সা নেই সেখানে আমরা কাজ করি না, তারা কিন্তু সেটা করে যাবে। তো এই যে বিষয়, এগুলো আমার মনে হয় যে আমরা যখন কিছু নিচ্ছি, তাদেরকে কিছু যদি আমরা বলি, যেমন আমি এখানে যখন আলোচনাগুলো করলাম, এই যে গাছের বিষয়টা নিয়ে যখন আলোচনাটা করলাম, যেখানে তো এরকম নেই যে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো, তাহলে তো গাছটাকে আরেকটা চিন্তা ভাবনা করা যেতে পারে যে গাছটাকে তো তাহলে একটা খাঁচার মতো কিছু একটা করা যেতে পারে, যে আবদ্ধ করে রেখেছে গাছটাকে বাড়তে দিচ্ছে না। তার মানে সে যদি নেক্সট টাইম এই নিয়ে কোনো কাজ করে, সে হয়তো সেই চিন্তা ভাবনাটা করবে। তো সেইটা কিন্তু আমাদের সাথে ইন্টারাকশনটা দরকার। তার থেকে আমরা যখন নিচ্ছি, সেও আমার থেকে যদি কিছু নিয়ে সে করতে পারে, সেই পুষটা তাকে আমরা করি না। সে সারা জীবন নিজেকে কারিগর ভেবে আসছে, আমরা নিজেকে শিল্পী না হয়েও সারা জীবন শিল্পী বলে যাচ্ছি। এই যে মানে একটা খুব মানে অসামঞ্জস্য একটা ব্যাপার, এটা আমার পার্সোনালি চোখে লাগে। আর এটা আমার মনে হয় সবাইকে যদি একটু দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করে দেখা যায় এনাদেরকে, সেটা যে কোনো ফোকাট ফর্ম, সেটা আর যে কোনো ফোকাট শিল্পী, নট কারিগর, তারা নিজেকে কারিগর মনে করবে কেন? তারা তো একটা নিজের ফর্ম ডেভেলপ করছে। তারা হতে পারে তারা হিউজ পরিমাণে প্রোডাকশন করছে, তারা একটা বংশ পরম্পরায় করছে, তাই আমরা তাদেরকে কারিগর বলছি, তাদেরকে পটুয়া বলছি, তাদেরকে এটা বলছি। তারা যখন কন্টেম্পোরারি জায়গাতে উঠে আসবে, আমি আবারও বলছি, এই কথাটা তো অনেক শিল্পীর শুনতে খারাপ লাগতে পারে, তারা যদি কন্টেম্পোরারি মার্কেটে উঠে আসে কোনোভাবে, এদিকের পুরোপুরি সেটা অতলে নিমজ্জিত হবে এই আর্ট মার্কেট। তো এটা হতে পারে কোনো কারণ, আমি জানি না যে কেন, হয়তো এই বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় না, যে তারা যদি আমাদের মেইন স্ট্রিমে চলে আসে, তো আমাদের এখানে কোনো জায়গা থাকবে না, অবশ্যই থাকবে না, কিছু থাকবে না। তো এটা একটা হতে পারে, কারণ তাদের ডেডিকেশন, অবশ্যই তাদের নেচার থেকে নেওয়ার ক্ষমতা এবং নিজেকে ভাঙার যে ক্ষমতা। আমি তোমার কথা প্রসঙ্গেই বলি, তুমি ভাস্কর চিত্রকরকে নিশ্চয়ই জানো, কালীঘাট পট নিয়ে কাজ করছে, বিতর্কিত হতে পারে, তবুও বিষয়টা বলতে হয়। দেখো, কন্টেম্পোরারি বিষয় যখন ছবির মধ্যে আসবে, ধরো আজকে মেয়েদের পায়ে আলতা পরা, এটা তো একটা সময়কার, আমাদের মা ঠাকুমাদের সময়কার। আজকের যুগে যখন আমার মেয়ে বড় হচ্ছে, আমার মেয়ের কাছে কিন্তু ওটা একটা হেরিটেজ ব্যাপার। কিন্তু ও যদি একটা ছবিতে আলতা পরা দেখে, ওরকম যেটা আলতা পড়ছে বা কিছু করছে, তাহলে ও বলবে এটা কি, বা এর প্রশ্ন হবে। ও কিন্তু ওর সঙ্গে লিটারেলি নিজে রিলেট করতে পারবে না। কিন্তু মেয়ে যখন দেখছে কালীঘাট পটে কেউ সেলফি তুলছে, এখন কালীঘাট পটে আমি কেন ভাস্কর চিত্রকরের কথা বললাম, উনি নিজেকে এত বেশি কন্টেম্পোরারিলি ভেঙেছেন। অটো ছিল, এখন মারুতি থেকে নামছে, বাবু বিবি হাতে এখন তার ফোন এসছে, ল্যাপটপ এসছে, সেলফি এসছে, এইসব ব্যাপারগুলো কিন্তু ইনক্লুড হয়েছে। এবং তার পাশাপাশি ছবির মধ্যে অনেক রকম মানে কলকাতায় অনেক পরিবর্তন হয়েছে, ডিজাইনে অনেক পরিবর্তন হয়েছে, ফলে তার মার্কেট স্প্যানটা বাড়ছে, অ্যাকসেপ্ট হচ্ছে। যদিও করণ কৌশলগত দিকে কিছু পরিবর্তন আসছে, কিন্তু একটা ফ্লেভার তো থাকছে একই রকম, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম ওই ভদ্রলোকের ব্যাপারটা,
যে উনি মুর্শিদাবাদ পট নিয়ে কাজ করছেন এবং উনি কিন্তু সেই ট্রেডিশনাল বিষয়টাকে আলাদা করে ডিসপ্লে করার জন্য তুলে ধরছেন। মুর্শিদাবাদ এবং কালীঘাট পট উনি সমস্ত বিষয়, উনি কিন্তু এই অভয়াকাণ্ড নিয়েও পট করেছেন। এবং ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা যখন পড়াশুনো করেছি, বিশেষ করে ওমেন স্টাডি নিয়ে যখন পড়াশুনো করেছি, তখন কিন্তু ওনার পটকে আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি। একটা মহিলা বসা রয়েছে, তার গায়ে বাঘের ছোপ, সারা গায়ে বাঘের ছোপ। এটা কিন্তু মানে একটা কালজয়ী কাজ যে ওমেন এম্পাওয়ারমেন্ট, যে বাঘের সঙ্গে মহিলাকে তুলনা করছেন, উনি একটা দিক নিয়ে বাঁচছেন এবং ডকুমেন্টেশনটাই কিন্তু ওনার মূল বক্তব্য। উনি ডকুমেন্টেশন হিসেবে কাজগুলোকে রাখছেন। কিন্তু যখনই আমার মার্কেট ধরার ক্ষেত্রে আসছে, তখন যদি সুরেশ ভাইয়ের কাজের মধ্যে আমরা পাতা ছাড়া গাছ পাই, বা ধরো বই পড়ছে শুয়ে, সেখানে দাঁড়িয়ে চিত হয়ে শুয়ে মোবাইল দেখছে, এই বিষয়গুলো যদি কাজ কন্টেম্পোরারি এতে ওঠে, তাহলে এখনকার জেনারেশন কিন্তু রিলেট করতে পারে। এবং ওনার দক্ষতা, ওনার পদ্ধতি একই থাকছে। উনি কিন্তু ডোকরা করে তার উপরে অ্যাক্রিলিক লাগাচ্ছেন না, কোনো প্লাস্টিক কোটিং করছেন না, উনি কিন্তু ওনার ওই ফর্মটাকেই রাখছেন। কিন্তু সাবজেক্ট যদি সব আর্ট ফর্ম কিন্তু হয় না। মধুবনীর কথা ছেড়েই দাও, বা পটচিত্রের কথা ছেড়েই দাও, এখন ঘরে ঘরে মধুবনী আর্টিস্ট স্বঘোষিত, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু অরিজিনাল মধুবনীও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু কন্টেম্পোরারি খুব বেশি ঢোকেনি। যারা ওখান থেকে ছিটকে গেছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা ব্যাপার আছে, তারা ফর্মটা নিয়ে এবার নিজের মতো ভাঙছে, সেটা কিন্তু অরিজিনাল মধুবনী নয়। আজকে যদি একজন অরিজিনাল মধুবনী আর্টিস্টের সঙ্গে, যেটা আমার স্যারের সঙ্গে, স্যার অশ্বিনী মিশ্রার সঙ্গে কথা হয়, উনি বলে যে আমরা করতে পারি কিন্তু মানে করি না, মনে হয় একটা কোথাও যেন বাঁধে, যে আমরা তো ঠাকুর দেবতা আঁকি, তার সঙ্গে একটা আধ্যাত্মিক ব্যাপার জড়িত, সেখানে যদি আমি এই কন্টেম্পোরারি ব্যাপারগুলো ঢোকাই, ওটা মনে বাঁধে। তবে একটা জেনারেশন গিয়ে নিশ্চয়ই করবে। এই জায়গাটাতে আমার যেটা একটু বলার, যে আমরা ফোক আর্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জেনারেশন গ্যাপ দেখি। এটা ফোক আর্টেই একমাত্র হয় যে জেনারেশন গ্যাপ। আমার যদি বাড়িতে যদি বংশে আর্টিস্ট পরপর হতে থাকে, তাহলে আমি আমার সামনের জেনারেশনকেও হয়তো সেদিকে তার ইন্টারেস্ট থাকলে তাকে সেদিকে ফোর্স করতে পারি, বা হয়তো বলতে পারি, সাজেস্ট করতে পারি, নট ফোর্স। কিন্তু ফোক আর্টের ক্ষেত্রে একটা সময় ধরে দেখা যাচ্ছে তার দাদু বাবা সে করলো, কিন্তু তার ছেলে মেয়ে করতে গিয়ে কেন সেই জায়গাটাতে আটকে যাচ্ছে? সে স্মার্টফোন হাতে নিয়ে বড় হচ্ছে, ছোট থেকে স্মার্টফোন হাতে নিয়ে বড় হয়ে তাকে যদি বলা হয় যে না, সেখানে একটা বই পড়ার একটা ফিগার তাকে করতে হচ্ছে, সে ইন্টারেস্টটা কোথায় পাবে? তো এখানে প্রত্যেক ফোক আর্ট শিল্পীদেরও একটা এখানে দায়ী রয়েছে যে পরের জেনারেশনে আমাকে এটা কিভাবে খাওয়াতে হবে, তাকে কিভাবে খাইয়ে দিলে সেটা খাবে, বা আমার এই ধারাটা সে এগিয়ে নিয়ে যাবে। তাকেও যদি মানে সেম ভাবে আমি যদি 100-150 বছর ধরে আমি একই ফর্মে কাজ করি, এটা চলতো। আমি এটা বলবো না যেটা চলতো না, এটা চলতো। আজ থেকে 15 বছর বা 20 বছর আগে যদি এই স্মার্টফোনের ইনভেনশন না হতো, এটা আরো 300 বছর চলতো। অবশ্যই চলতো, আলবাত চলতো। কিন্তু আমরা যদি হাতে স্মার্টফোন পেয়ে গেছি এখন, আমরা বুঝতে পারছি একটা জেনারেশন বা যাই হোক একটা জিনিস শেষ হওয়ার মুখে। একটা ধরনের জেনারেশন শেষ হওয়ার প্রায় একদম অন্তিম স্টেজে রয়েছে, নতুন একটা জেনারেশন উঠছে। তারা স্মার্টফোন হাতে নিয়ে বড় হচ্ছে, তারা গুগল ইউটিউব সবকিছু করতে পারে। আগের জেনারেশন যেটা পারতো না, কল্পনাতেও আনতে পারেনি, সেটা এখন মানুষ ভাবছে কি বাস্তবে পেয়ে যাচ্ছে সেটা। এমনকি ছোট ছোট বয়সে হাতে স্মার্টফোন আমাদের চলে এসেছে। তো তাকে যদি আমি এখন ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকতে বাধ্য করি, সে কোনোদিনই থাকবে না, সে সেখান থেকে পালাতে এসকেপ করতে চাইবে। সে চাইবে আমি অন্য কোনো চাকরি করবো, আমি অন্য কোনো করবো, এটা কেন করবো? যে জেনারেশন গ্যাপটা আমাদের ঘূর্ণির ক্ষেত্রেও হয়েছে কৃষ্ণনগরের, যে সেই পুতুল আমি চাষবাস করছে চাষি বাউল, আমি রাস্তাঘাটে এখন বাউল দেখি না। তো আমি সেই ফোকারটাকে যদি নেক্সট জেনারেশনকে একটু অন্যভাবে তার কাছে প্রেজেন্ট করি, আমার বাউল অবশ্যই থাকবে। আমি গিয়ে ঘূর্ণিতে গেলে এখনো পর্যন্ত ওই বাউলটাকে কিনবো, আমি কিন্তু ওই নতুন যেটা করেছে সেটাকে আমি কিনবো না, আমি ফোকার থেকে ইন্সপিরেশন নেবো। কিন্তু যারা আর্টের বোদ্ধা নিজেদেরকে অতটা মনে করেন না, বা যারা হয়তো এই বিষয়টা খুব এক কথায় বলতে গেলে সিম্পল ভাবে দেখেন, যে ভালো লাগা দিয়ে দেখেন, বা কোনো একটা কি ইন্টারেস্টিং, আমাদের দর্শক বেশিরভাগই তাই, খুব আর্ট বুঝে কেউ আর্ট করতে মানে বুঝতে আসে না, এক্সিবিশনে কেউ আসে না। তো যেটা কিনা দেখতে ভালো, বা একটা বাহ সুন্দর একটা কনসেপ্ট আছে, এর হাতে একটা ফোন, চলো এটাকে একটু নেওয়া যেতে পারে, এটা রিলেট করতে পারলে কিন্তু সেটা সংগ্রহ করে। আমরা কিন্তু সেটা সংগ্রহ করবো না, আমরা বলছি কোনো শিল্পী সেটা সংগ্রহ করবে না। শিল্পী কিন্তু সংগ্রহ করবে সেই ওর সেই হাতে একতারা নেওয়া,
গেরুয়া পড়া ওই বাউলটা, তার ইন্সপিরেশন সে সেখান থেকেই নেবে, কিন্তু তার জেনারেশনটাকে কনভার্ট করানোর জন্য বা তার পরের জেনারেশনের হাতে ব্যাটনটা তুলে দেওয়ার জন্য যে নে এবার তুইও কাজ করবি, কিন্তু তোর কাজের ধারাটা যদি এরকম হয় তোরও ইন্টারেস্ট লাগবে কাজ করতে, লোকজনও সেটা খুব এখন প্রেফার করছে যেটা সেটা হবে। তো জেনারেশন গ্যাপটা না হবে না আমার পার্সোনালি মনে হয়, আমি ভুল হতেও পারি, কিন্তু আমার মনে হয় জেনারেশন গ্যাপটা তাহলে থাকবে না। যে বেশিরভাগ ফোক আর্টের ক্ষেত্রে এটা যেটা হয় যে আমার নেক্সট জেনারেশনটা কেন করবে, আমি করেছি কাজটা, আমি খেতে পাইনি, তোমার কাছে অপশন আছে তাকে খেতে পাওয়ার যোগ্য করে তোলার, তুমি তখন সেখানে কেন খেতে পাওনি, কারণ তখন লোকজন ওটাকে নিয়ে অত ভাবতো না। এখন লোকজন যতটা ফোক আর্ট নিয়ে ভাবে, হিসেবে ভাবে, প্রেফার করে সেটাকে, সবাইকে সাজেস্ট করে, এমনকি সেটা নিয়ে যথেষ্ট মাতামাতি এখন একটা নর্মাল একটা কন্টেম্পোরারি আর্টিস্টের থেকে একটা ফোক আর্টিস্টকে নিয়ে মাতামাতি অনেক বেশি হয়েছে এই সময়টা। একটা সময় তারা খেতে সত্যিই পাননি, কিন্তু এই সময়টা তাদের কিন্তু মানে মোক্ষম সময় যে ওইটাকে আরো 400 বছর এক্সটেনশন করিয়ে নেওয়া। এবার তারা যদি সেই এক্সটেনশনটা এই মুহূর্তে না করান যুগের সাথে তাল মিলিয়ে, তাহলে হয়তো আর 10-15 বছর পর আমরা সেটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। আমরা স্মার্টফোনে আর সাথে ওই বইটা বা ওই পুঁথিটা আমরা রিলেট করতে পারবো না। তো এক্ষেত্রে সব দিক থেকেই ভাবনা চিন্তার বিষয়, খুবই কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমারও বক্তব্য এখানে আছে, বিপক্ষে অনেক বক্তব্য আসতে পারে, কিন্তু আমার মনে হয় যদি এই দুটোকে কোনোভাবে রিলেট করে তাদেরকে একটা মেলবন্ধনের মধ্যে আনা যায়, আর আনার একটাই মাধ্যম আমি যা বুঝলাম, কোনো একটা ওয়ার্কশপ হচ্ছে সব থেকে বেস্ট মাধ্যম, তাদেরকে এনে বা তাদের কাছে গিয়ে যে কোনোভাবেই হতে পারে, যে তাদেরকে বোঝা, তাদের গল্পটাকেও জানা। আমি সারা জীবন আমার গল্প ঢেরা পিটিয়ে গেলাম, আমি আর কারো গল্পটা শুনলাম না, তাহলে তো কি করে হবে? তো আমি যখন তাদের কাছে গিয়ে তাদের গল্পটাও শুনবো, তাদের স্ট্রাগলটা শুনবো, বা তাদের এখনকার সচ্ছলতা বা অসচ্ছলতা যাই ধরুন না সেটা নিয়ে শুনবো, তখন আমার অবশ্যই মনে হবে যে আমার জায়গাটা কোথায়। তো নিজের জায়গাটা অবশ্যই ক্লিয়ার করাটা উচিত এই সময়তে। আর যারা এখন আমার ভাই বোন যেই থাকুক না, জুনিয়র থাকুক, যারা কিনা যাদের মনে হতে পারে যে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে, তাদেরকে বলবো তারা একটু তাদের সাথে একটু যাতে অ্যাটাচটা হয় এই দিক থেকে, যে আমি আমার কাজের রসদ সেখান থেকে অবশ্যই নিতে পারি, তারাও আমার থেকে অনেক কিছু নিতে পারে, আদান প্রদান হলে তবেই সেটা কিন্তু একটা শৈল্পিক জায়গায় আসবে। আমি যদি ব্যবসা মানে ক্রেতা হিসেবে তাদের কাছে গিয়ে রিপ্রেজেন্ট করি নিজেকে, আমি কিন্তু কখনো তাদের থেকে ওই ডোকরা আর্টওয়ার্কটাই নিতে পারবো বা পটটুকুই কিনতে পারবো, তার বেশি তাদের না, সেই লিগাসি নিতে পারবো না, তাকেও জানতেও পারবো না। ব্যবসায়ী ব্যবসায়ী জায়গায় থাকবে, ক্রেতা ক্রেতার জায়গায় থাকবে। তো এই দুটো আমি এই ব্রেকটা যেদিন হবে সেদিনই কিন্তু ফোক আর্টও ফ্লারিশ করবে, কন্টেম্পোরারি আর্টও ফ্লারিশ অলরেডি করছে, আরও করবে, তাদেরকে নিয়ে করবে। তো আমার মনে হয় এটাই।